আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতা গুছিয়ে নিচ্ছি। এটা তো আপনাদেরকে মারার জন্য না, আপনাদেরকে ধরে বাঁধতে শেখানোর জন্য। দেখেন, আমি আজকে আপনাদেরকে 15টার মতো টার্ম শেখাবো। আশা রাখি এই 15টা টার্ম থেকে আপনারা যে কোনো পরীক্ষায় অন্তত 2 থেকে 3 মার্ক পাবেন। হ্যাঁ, আমি বাছাইকৃত কিছু স্পেশাল ট্রিক্স শেখাবো। এর মধ্যে আমি আপনাদের কাছ থেকে যতটুকু চাচ্ছি যে আপনারা কারা কারা শিখতে চান একটু কমেন্টে জানান, যে আমরা 15টা ধাপ মনোযোগ সহকারে শিখতে চাই শুরু থেকে শেষ পর্যন্ত। আর দ্বিতীয়ত চাওয়া হলো, যাদের ভালো লাগবে তারা প্রতিটা স্টেপ শেষে আমাকে জানাবেন যে স্যার আলহামদুলিল্লাহ বুঝছি, ভালো লাগছে। কারণ আপনাদের রেসপন্স না পাইলে এই শূন্য ঘরে আসলে আই কন্ট্যাক্ট হয় না। হ্যাঁ, একটু জানাবেন। দেখেন, আমি বেশি সময় নিব না, আপনাদেরকে কথাও বলবো না বেশি, শেখানো চলে যায়। এখানে একটা অঙ্ক আছে, সেটা হলো 0, 0, 1, 2, 3 এবং 4, মানে 1, 2, 3, 4, 5। এখানে কয়টা অঙ্ক আছে? 5টা অঙ্ক। সেই 5টা অঙ্ক এখানে বলে দেওয়া আছে যে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। আমি এখানে আরেকটা কথা বলি, এখানে বিয়োগফল না থেকে পার্থক্য পার্থক্য বলতে পারতো। হ্যাঁ, তা পার্থক্য মানে কি? পার্থক্য মানে বিয়োগ। হ্যাঁ, একই কথা। আবার এখানে অন্তর থাকতে পারতো, কি অন্তর, একই কথা। অথবা সমষ্টি, সমষ্টি চাইলে যোগ, আমরা জানি। তাহলে আমাদের এখানে যেহেতু শূন্য আছে, আমরা জানি বৃহত্তম সংখ্যা হলো 4, 3, 2, 1, 0। এটা হলো বৃহত্তম সংখ্যা। কারণ কি? সব থেকে বড় ডিজিট ক্রমান্বয়। কিন্তু যখন আমরা ক্ষুদ্রতম গঠন করব তখন শূন্য দেওয়ার কথা ছিল আগে, কিন্তু শূন্যটা আমরা আগে দিব না, আগে 1 দিয়ে দিব, তারপরে 0, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। যেহেতু আমার বিয়োগ ফল আসছে, সেহেতু আমি কি করব? বিয়োগ করব। এখন বিয়োগ করাটা কিন্তু কঠিন আছে। 4 আর কত হলে 10 হয়? 6। হাতে থাকে কত? 1। 3 আর 1 4, 4 আর কত হলে 11 হয়? 7। এখন এই 76 দেখে কিন্তু এখানে আপনি আনসার করতে পারবেন। দেখেন লাস্টে 47, 87, 87, 76। আমি কেন এত কথা বললাম? কারণ এই সবগুলো ডিজিট করতে গেলে আপনার অন্তত 5 সেকেন্ড বা 10 সেকেন্ড সময় বেশি যাবে। আমি জাস্ট এতটুকু করে এখানে আনসার দিয়ে আসবো। এতে আপনি অন্যদের থেকে একটু হলেও এগিয়ে থাকবেন। দেখেন তো, আপনাদের এই টেন্ডেন্সি, এই মনোভাব কি আগে ছিল? কিছুক্ষণ আগে ছিল কিনা একটু জানাবেন। হ্যাঁ, আমি আপনাদের কমেন্ট পড়বো ইনশাল্লাহ, ছিল কিনা জানাবেন। আমরা খুব সহজে বড় বড় জিনিস কত সহজভাবে চিন্তা করা যায় এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। একটু সবাই কমেন্ট বক্সে জানান, আমি কমেন্ট চেক করবো ইনশাল্লাহ। ওকে, অনেকেই শিখতে চায়, তার মধ্যে অলরেডি একটা ম্যাজিক দেখাই দিয়েছি, একটা মনোভাব চেঞ্জ। এখন আপনারা একটু জানান যে এই চিন্তাধারা আপনাদেরকে আগে ছিল কিনা। কই কোনো সমস্যা হয়েছে? এটা কি পরেরটা? জুম আউট করে নেন, মাউস সিলেক্ট করে নেন, মাউস সিলেক্ট করে নেন। এটা মানে 1 নম্বরের পরে এটা। আচ্ছা, এরপর দেখেন আমাদের একটু সমস্যা হয়েছিল, অনেকে কমেন্ট করলে একটু আমাকে দেখায় না। তারপর দেখেন এবার একটা অঙ্ক দিয়েছি, সেটা হলো নিম্নের কোনটি বাস্তব সংখ্যা ও মৌলিক সংখ্যা। প্রথমে একটা জিনিস মনে রাখবেন, বাস্তব সংখ্যা কি আর হলো অবাস্তব সংখ্যা কি। বাস্তব সংখ্যা হলো আমরা যে কোনো বিষয়টা, যে কোনো সংখ্যা অঙ্ক ব্যবহার করি সেটাই বাস্তব। কিন্তু দুটো বৈশিষ্ট্য এখানে একসাথে চেয়েছে, 1 নম্বর এবং 2 নম্বর। বাস্তব সংখ্যা হতে হবে এবং মৌলিক সংখ্যা হতে হবে। দেখেন এটা কিন্তু বাস্তব সংখ্যা, এটাও কিন্তু বাস্তব সংখ্যা, এটাও কিন্তু বাস্তব সংখ্যা, এটাও কিন্তু বাস্তব সংখ্যা। 4টে অপশানেই কিন্তু বাস্তব সংখ্যা আছে। কিন্তু মৌলিক সংখ্যা কোনটা? আমরা মৌলিক সংখ্যা বলতে যদি বলি, যে সংখ্যাকে সে নিজে নিজে বিভাজ্য হতে পারে আর 1 দ্বারা হতে পারে।
তো এরকম মৌলিক সংখ্যা আমরা জানি, যেমন 2, 3, 5, 7, 11। এই যে জোড় সংখ্যা আমরা জানি, জোড় সংখ্যা হলো একটা আছে যেটা হলো 2, সেটা কি হতে পারে, মৌলিক হতে পারে। এখন দেখেন এই যে √4 এটা যদি আমরা ভাঙাই তাহলে কিন্তু 2 পাই। তাহলে এই 4 নম্বর অপশনটা কি করে, সে বাস্তব সংখ্যা তো বটেই, সাথে সে মৌলিক সংখ্যা। এই যে একটা প্যাচ, ডবল প্যাচ, এই প্যাচটা কিন্তু আপনাকে ভাঙতে হবে। হ্যাঁ, এই প্যাচটা আচ্ছা, ওকে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম কিনা, সবাই একটু কমেন্ট বক্সে জানাবো যে কোনটা বাস্তব। এখানে সবগুলোই বাস্তব, শুধু এই একটা আছে যেটাকে ভাঙলে আমরা মৌলিক পাই। হ্যাঁ, আর কোনোটা মৌলিক না। এরপরে আসেন আমরা আরেকটা ধাপ শেখাবো। সেটা হলো, দেখেন কোনটি মূলদ সংখ্যা, কোনটি মূলদ। হ্যাঁ, মূলদ হতে গেলে কি হয় আর অমূলদ হতে গেলে কি হয়, এটা আপনারা একটু খেয়াল করবেন। দেখেন রুটের মধ্যে যদি বর্গ সংখ্যা থাকে, যেমন রুটের মধ্যে যদি বর্গ সংখ্যা থাকে সেটা কিন্তু মূলদ হয়। যেমন এই যে 11, 11, 121। হ্যাঁ, 11, 11, 121, এইটাকে ভাঙলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়। যেহেতু পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেহেতু কিন্তু আমরা এটা বলতে পারি এটা হলো মূলদ। আর এইটা বর্গ না, তাহলে এটা কিন্তু অমূলদ। এটা কি অমূলদ? কেন অমূলদ? কারণ এটা বর্গ না। এটাও কিন্তু বর্গ সংখ্যা না, সেহেতু এটাও হলো অমূলদ। আর এটাও কিন্তু বর্গ না, সেহেতু এটাও হলো অমূলদ। এখন আমার প্রশ্ন হলো 121 ছাড়া আর কোনটা মূলদ হতে পারে? দেখেন রুটের মধ্যে আমি পরাপর লিখি, রুটের মধ্যে 4, রুটের মধ্যে 9, রুটের মধ্যে 16, রুটের মধ্যে 36, রুটের মধ্যে 25, এরকম বর্গ সংখ্যা যদি থাকে তাহলে বর্গ সংখ্যা আপনাকে মুখস্থ রাখতে হবে। কতগুলো মুখস্থ রাখবেন? 1 থেকে 25 পর্যন্ত। 1 থেকে 25 পর্যন্ত সংখ্যার বর্গগুলো মুখস্থ করবেন। কিভাবে করবেন এতটুকু আমি শিখিয়ে দিচ্ছি। যে আপনারা ক্যালকুলেটর দিয়ে গুণ করবেন, যে 25 গুণ 25 সমান সমান কত? 625। 24 গুণ 24 সমান সমান কত? 23 গুণ 23 সমান সমান কত? হ্যাঁ, এভাবে মুখস্থ করবেন। হ্যাঁ, এই মুখস্থ করলে আপনাদের এই যে এই ক্ষেত্রে কাজে দেবে, কোনটা মূলদ কোনটা অমূলদ বের করতে পারবেন। আমি এই যে 25-এর একটা টেকনিক আপনাকে শেখাই। হ্যাঁ, 25-এর একটা টেকনিক শেখায়, যে মনে করেন 25 হোল স্কয়ার এর বর্গ আপনার মনে নাই, আপনি কিভাবে করবেন? তাহলে যে 5-এর বর্গ কত? 5-এর বর্গ হলো 5 × 5 = 25। দ্বিতীয় কাজ হলো 2, এর ঠিক পরের সংখ্যা কত? 3, 3 × 2 = কত? 6, 625। এই যে 25, 25, 625 আমাদের হয়ে গেল। এখন 25 বাদে যদি আমাদের আরেকটা আসে 35 হোল স্কয়ার, তাও সেম, এটা আমি করে দেই 5 × 5 = 25, আর 3 এর ঠিক পরের সংখ্যা 4, 3 × 4 = 12, 1225। এখন আপনাদের জন্য একটা প্র্যাকটিস দেই, আপনারা একটা অ্যান্সার দেবেন, সেটা হলো 45 হোল স্কয়ার এর মান কত? আপনারা একটু অ্যান্সার করেন, এটা বুঝতে পারছেন কিনা। সবাই একটু কমেন্ট বক্সে জানান। ওকে, সবাই একটু কমেন্ট বক্সে জানান যে এটা আপনি অ্যান্সার পারবেন কিনা। আশা রাখি পারবেন। এরা শুধু 45 কেন, 75, 85 সবগুলো পারবেন। কিন্তু 5 ব্যতীত অন্য কিছু থাকলে কিন্তু এই ট্রিক্স কাজে লাগবে না। আর তারও ট্রিক্স আছে, আমরা পরবর্তীতে ইনশাল্লাহ শিখবো। হ্যাঁ, যারা সঠিক উত্তর দিচ্ছেন তাদের জন্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে যাই। এই যে সঠিক উত্তর আসছে। এরপরে হলো কোনটি মূলদ সংখ্যা। এটা আরেকটা বৈশিষ্ট্য আমরা শিখব, কোনটি মূলদ। মূলদের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, এবার আমরা অমূলদের বৈশিষ্ট্য দেখি। দেখেন এই যে পাই এর মান কত, এর মান কত? এই পাইয়ের অরিজিনাল মান কিন্তু 1416 চলমান। এই এর মান কিন্তু 2141 এরকম চলমান। যেহেতু চলমান সেটি এটাও অমূলদ। আর 3√3, এই যে গতবার শিখলাম না, রুটের মধ্যে যদি বর্গ সংখ্যা না থাকে, 3 কিন্তু বর্গ সংখ্যা না। কেন না? কারণ কোনো সংখ্যা 2 বার গুণ করলে 3 হয় না। তাহলে এটাও কিন্তু অমূলদ। তাহলে আমরা যদি বের করতে পারি এটা অমূলদ, তাহলে 3টা অমূলদ হলে অবশ্যই এটা মূলদ।
আর আমার চাইছে কি মূলদ সংখ্যা কত। এখানে আরেকটা ব্যাপার হলো আপনাকে বৈশিষ্ট্য দিয়ে দিই, দশমিকের পরে যদি লিমিটেড অঙ্ক থাকে, এই যে লিমিটেড অঙ্ক থাকে, লিমিটেড মানে যা গুণে শেষ করা যায় সেটা মূলদ হবে, যা গুণে শেষ করা যায় সেটা কি হবে, মূলদ হবে। তাহলে এটাও মূলদ, এটাও মূলদ, এটাও মূলদ, এরকম হাজার হাজার মূলদ হতে পারে। কিন্তু যদি এরকম থাকে 3 5 ডট 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 ডট, তার মানে কি এটা লিমিটেড না, গুণে শেষ করা যাবে না, সেহেতু এটা অমূলদ। এটা কি অমূলদ। এরকম আরও উদাহরণ দিতে পারি যে 7003 ডট 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 ডট, এই ডট ডট থাকলেই বুঝবেন যে এটা গুণে শেষ করা পসিবল না, সেই ক্ষেত্রে এটা অমূলদ। এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা হলো যদি পৌনঃফণিক থাকে, এই যে পৌনঃফণিক, একই সংখ্যা বারবার থাকলে তাকে পৌনঃফণিক বলে, তাহলে এটা ছিল মূলত পৌনঃফণিক। তাহলে এটাও হলো মূলদ, এটা হলো মূলদ, এটা হলো ব্যতিক্রম। হ্যাঁ, আপনারা নোট নিয়ে নেন, যদি একই সংখ্যা বারবার থাকে মানে পৌনঃফণিক থাকে তাহলে সেটা অমূলদ। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন তারা একটু 2025, ওকে ধন্যবাদ। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। আর এই যে মূলদের যে বৈশিষ্ট্য দিলাম, এখানে একটা ব্যাখ্যা সহ আলোচনা দিলাম, আপনারা এইগুলো ক্লিয়ারলি বুঝছেন কিনা এবং আপনাদের কাছে সহজ মনে হচ্ছে কিনা, এবং আপনাদের গণিতের যে একটা ভয় এবং ভীতি, এটা এটা কাজে এই ভয় ভীতি কিছুটা দূর হচ্ছে কিনা একটু কমেন্ট বক্সে জানাইতে থাকেন। না, একটু কমেন্ট বক্সে জানাইতে থাকেন। এই যে সঠিক উত্তর। আমরা এরপরে দেখেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসতেছি, সেটা হলো 40 থেকে 100 পর্যন্ত পূর্ণ সংখ্যার মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটির গড় কত। এই যে অনেকগুলো প্যাচ কিন্তু বলছে বৃহত্তম ক্ষুদ্রতম, তাহলে দেখেন বৃহত্তম সংখ্যাটা কোথায় আছে, 100 এর কাছাকাছি আছে। তাহলে 100 এর আগে মৌলিক সংখ্যা কত, 100 এর আগে মৌলিক সংখ্যা হলো 97। আর 40-এর পরে, 40-এর পরে মৌলিক সংখ্যা কত, 40-এর পরে মৌলিক সংখ্যা হলো 41। এখন আমার বলা হয়েছে যে 100 পর্যন্ত পূর্ণ সংখ্যার মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত। তাহলে এইটা হলো 41 আর এটা হলো 97, সব থেকে বড় সব থেকে ছোট। গড় কিভাবে বের করতে হয়, এই দুইটা যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখন দেখেন 7 আর 1 কত, 8, 9 আর 4 কত, 13, ভাগ 2, একে ভাগ দিলেই আপনি কাঙ্ক্ষিত অ্যান্সার পাবেন। তাহলে 6 দুগুণী 12, 9 দুগুণী 18, 69। এই যে দেখেন তো, এই বড় একটা অঙ্ক, কত বড় একটা অঙ্ক, কত সহজে সমাধান করে ফেললাম। আপনারা বুঝছেন কিনা একটু কমেন্ট বক্সে জানাবেন। ইয়েস স্যার, ওকে, সবাই একটু কমেন্ট করবেন, সবাই ওকে, ইয়েস স্যার। এই যে সহজ ম্যাথটা, এই কঠিন বড় একটা ম্যাথ সহজে, একেবারে সহজে 10 সেকেন্ডের মধ্যে করে ফেললাম, এটা আপনাদের কাছে কেমন লাগলো একটু জানাবেন। কারণ আপনাদের কমেন্ট, আপনাদের বোঝার যদি থাকে তাহলে আমি আরও নতুন নতুন শিখাবো, তাই না হলে যেমন সেমন দিয়ে চলে যাব। হ্যাঁ, আপনারা যত কষ্ট করে আসেন। এবার আসেন যে 1 থেকে 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি। হ্যাঁ, এইখানে একটা মজার বিষয় আছে যে 1 থেকে 32-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে। আমি কিন্তু একটা টেকনিক শিখাই, আপনারাও জানেন, 44, 223, 223, এটা মৌলিক সংখ্যা নির্ণয়ের একটা সূত্র, 223, 21। তো যেহেতু হলো 1 থেকে 30, সেহেতু 10, 20, 30, 4 আর 4 8 আর 2 10টা তো আছেই। এরপরে কি আছে, 32, তাহলে 31 একটা বেজোড় সংখ্যা, এটাও কিন্তু মৌলিক। তাহলে 10 যোগ 1, 10 যোগ 1 কত, 11, তাহলে উত্তর হলো 11। এই জিনিসটার মধ্যে, এই মধ্যে থাকলে আমরা যে সময় ভুল করি, আমি যদি বলি যে 2 থেকে 20 এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে, কতটি মৌলিক সংখ্যা আছে, দেখেন তো আপনারা পারেন কিনা। 2 থেকে 20-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে, আপনারা সবাই এটার অ্যান্সার করার একটু চেষ্টা করেন। 2 থেকে 20-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে। স্যার, ওকে, ওই যে জি বুঝেছি, অনেক ধন্যবাদ। ওকে, তাহলে 2 থেকে 25, 2 থেকে 20-এর মধ্যে কেউ অ্যান্সার দিয়েছেন 8টি। খেয়াল করেন, 8টি, সরি 8টি। কেন 8টি?
কেন 8টি? দেখেন আমি একটু বলি, আপনারা বলতেছেন হলো 2 3 5 7 11 13 17 19। হ্যাঁ, তাহলে কয়টা হয়? 1 2 3 4 5 6 7 8। কিন্তু আমার এখানে বলা আছে কি 2 এবং 20-এর মধ্যে, আমি এখানে একটু 20 দেই। এই 20 তো মৌলিক না, এটাও কাটা, এবং 2-এর মধ্যে এটাও কিন্তু কাউন্ট হবে না। কাউন্ট হবে কোনগুলো? জাস্ট এইগুলো। এইবার গুনে দেখেন তো আপনাদের অ্যান্সারের সাথে কি হলো। যখন বলবে মধ্যে, তখন দুই পাশের দুইটা বাদ, 2ও বাদ 20ও বাদ। যেহেতু 2 মৌলিক, সেটা কাউন্টের মধ্যে আসবে না। বিষয়টা বুঝতে পারছেন কিনা? যারা ভুল অ্যান্সার করেছেন এবং যারা কি অ্যান্সার করবেন বলে ভাবতেছিলেন, তারা একটু মিলাই নেন। এই বিষয়টা ক্লিয়ার হলে আপনার পরীক্ষায় 1 মার্ক আশা রাখি পাবেন এখান থেকে প্রশ্ন আসলে। ওকে, 7। যারা 8 দিয়েছেন তারা ভুল দিয়েছেন, যারা 7 দিয়েছেন তারা সঠিক উত্তর। উত্তর হলো 7টি। ওকে, তাহলে আমরা আরেকটু সামনে যাই। দেখেন এটার উত্তর কত? এই যে 10, 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা। এখানে 10 উত্তর দেয়া আছে, ভুল আছে। হ্যাঁ, কারণ হলো যে যেখান থেকে টাইপ করা হয়েছে সেখানে হয়তো উত্তর ভুল ছিল। হ্যাঁ, অনেক বইতে বাজারে ভুল আছে, আবার উত্তরটাই সঠিক। এরপরে আসেন 40 থেকে 100 পর্যন্ত পূর্ণ সংখ্যার মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটির গড় কত? এটা তো একবার হয়েছে, ডবল রাইটিং হয়েছে। আমরা সামনে যাই। 1 থেকে 32-এর মধ্যে মৌলিক সংখ্যা। জোড় মৌলিক সংখ্যা কতটি? একটা ভালো প্রশ্ন আসছে। জোড় মৌলিক সংখ্যা কতটি? দেখেন, কোনো জোড় সংখ্যায় 4, 16, 32 বা 1038 কোনো জোড় সংখ্যাই কিন্তু মৌলিক নয়। কিন্তু একটা আছে, হ্যাঁ, যে জোড় মৌলিক সংখ্যা কতটি। আবার প্রশ্ন আসতে পারে জোড় মৌলিক সংখ্যা কোনটি। এই দুইটা এখানে প্রশ্ন। তাহলে জোড় মৌলিক সংখ্যা কতটি যদি বলে তাহলে উত্তর হবে 1টি, আর কোনটি যদি বলে তাহলে উত্তর হবে 2। খেয়াল করবেন, তাহলে যেহেতু কতটি বলেছে তাহলে 1টি, শুধু কতটির জায়গায় যদি কোনটি আসতো তাহলে আপনার উত্তর দিতে হলো কত? 2টি। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। এখন এই জড়তাটুকু কার কার ক্লিয়ার হয়েছে তারা একটু কমেন্ট বক্সে জানান যে ইয়েস স্যার, বুঝতে পারছি, কোনো জড়তা নাই। বা যদি আপনারা না বুঝতে পারেন তাও অবশ্যই প্রশ্ন করেন, আমি আবার ব্যাখ্যা দিব। দেখি একটু ফাস্ট কমেন্ট করেন। একটি, ওকে, সময়া সুলতানা, ধন্যবাদ। তাহলে আপনাদের এই জড়তা কোনটি এবং কতটি এটা বুঝতে পারছেন কিনা একটু জানান। এরপরে আসেন এম এবং এন উভয়ই অযুগ্ম সংখ্যা। এখানে একটা কথা আছে, অযুগ্ম মানে কি, যুগ্ম মানে কি এটাই জানি না, আবার অযুগ্ম। যুগ্ম সমান সমান জোড়, মনে রাখবেন, যুগ্ম সমান সমান জোড়। আর অযুগ্ম মানে অযুগ্ম সমান সমান বিজোড়। জাস্ট এতটুকু মুখস্থ করলে হবে। এখানে ইংরেজি নামটা মুখস্থ রাখা দরকার, ওড আর ইভেন। হ্যাঁ, ওড আর ইভেন। এখানে ওড মানে জোড় আর ইভেন মানে বেজোড়, না ইভেন মানে বিজোড়, না ওড মানে বিজোড়, এটা আমাদের মনে থাকে না। মনে থাকলেও অনেক সময় আমরা ভুল করে ফেলি। খেয়াল করেন, এই যে ওড লিখতে 3টা অক্ষর বেজোড়, সেহেতু ওড মানে হলো বিজোড়। হ্যাঁ, আর ইভেন লিখতে দেখেন 4টা অক্ষর লাগে যা জোড়, তাহলে ইভেন মানে জোড়। এতটুকু মনে রাখবেন। তাহলে নিচের কোন সংখ্যাটি যুগ্ম? এখন দেখেন, আমি এম এর মান ধরে নিলাম, যেহেতু বলছে উভয় অযুগ্ম মানে বেজোড়, তাহলে 3 + 5 সমান সমান কত? 8। তাহলে আমার বলছে কি অযুগ্ম হতে হবে, অযুগ্ম মানে বেজোড়, তো এটা তো জোড়, তাহলে এটা উত্তর না। আবার দেখেন 3 × 5 সমান সমান কত? 15। তাহলে এই যে 3 × 5 15, যাহা অযুগ্ম। আমরা অটো বি উত্তর দিয়ে আসবো। অটো বি আর নিচের দিকে করা লাগবে না, আপনারা করলেও দেখবেন সেম রেজাল্ট আসবে। জাস্ট ধরে নেবেন। অনেকের কাছে প্রশ্ন আসে, বিভিন্ন সময় প্রশ্ন করে, স্যার এম এর মান 3 কিভাবে বুঝলাম, 5 কিভাবে বুঝলাম? ওই যে এখানে বলে দিছে অযুগ্ম। আপনি 3 না ধরে যদি এম এর মান 7 ধরেন তাও কোনো সমস্যা নেই। এন এর মান যদি আপনি 11 ধরেন তাও কোনো সমস্যা নেই। যাহা ধরবেন তাহাতেই হবে। হ্যাঁ, বেজোড় ধরলেই হবে। তার এই 7 আর 11 গুণ করে দেখেন 77। এই 77টাও কিন্তু অযুগ্ম, এই যে অযুগ্ম।
আপনার শর্তের সাথে মিলে যাবেই তো যাবে। আপনার এটা বুঝতে পারলে একটু কমেন্ট করেন। আপনাদের কমেন্টের গতি একটু স্লো, হ্যাঁ, নাকি আপনারা বুঝতে পারতেছেন না? হ্যাঁ, বুঝছি, অনেক কমেন্ট আসতেছে, অনেকেই দেখতেছে যে লাস্টে ভালো লাগলে ভর্তি হবো। হ্যাঁ, কমেন্ট করতেছেন না, একটু কমেন্ট করেন। হ্যাঁ, আর যদি মনে করেন যে না কমেন্ট করব না শুধু দেখবো, তাহলে খুব তাড়াতাড়ি ক্লাস অফ করে দেবো। এই জিনিসগুলো সহজে কিন্তু আপনারা পাবেন না। অনেক পরিশ্রমের পর, অভিজ্ঞতার ফলে কিন্তু আমরা আপনাদেরকে গুছিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপরে আসেন, এই যে এমএন উত্তর। এরপর আছে 72 সংখ্যাটির ভাজক সংখ্যা কি? দেখেন, আমি কিন্তু আপনাদের পড়ানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করছেন কিনা, আমরা একটা জিনিসের মৌলিক জিনিস কি, এটা কোথা থেকে আসলে, এর ব্যাখ্যা কি, তিনটা জিনিস কিন্তু আমি দিচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে। যেমন দেখেন, এখানে ভাজক সংখ্যা বলা আছে। এই ভাজক সংখ্যার অপর নাম কি? এটা আমরা অনেকেই জানি না। হ্যাঁ, ভাজক সংখ্যার অপর নাম হলো গুণনীয়ক। গুণনীয়ক। এখন গুণনীয়ক কি? যারা একটু এক্সপার্ট তারা বলবে যাহা ভাজক তাহা গুণনীয়ক। তাহলে কি ভাজক আর কি গুণনীয়ক এটা একটু বুঝাই দেই। যেমন দেখেন 10কে 1 দিয়ে ভাগ দেওয়া যায়, 2 দিয়ে ভাগ দেওয়া যায়, 5 দিয়ে যায়, 10 দিয়ে যায়। তাহলে এটা একটা গুণনীয়ক, এটা একটা গুণনীয়ক, এটা একটা গুণনীয়ক, এটা একটা গুণনীয়ক। আবার এই গুণনীয়ককে আবার ভাজক সংখ্যা বলে। বোঝা গেছে? যাহা লাউ তাহা কদু। তাহলে যাহা হলো গুণনীয়ক, তাহা হলো ভাজক। এখন এখানে বলছে 72। এই 72কে কি দ্বারা ভাগ? 1, 2, 6, 12 এই করতে করতে আপনার টাইম শেষ। হ্যাঁ, রাত দিন হয়ে যাবে আর আপনার পরীক্ষার টাইম শেষ হয়ে যাবে। এটা করার সময় আপনি একটা টেকনিক অবলম্বন করবেন। জাস্ট 2 দিয়ে লসাগু করবেন 36, 2 দিয়ে কত 18, আবার 2 দিয়ে ভাগ 9, আবার 3 দিয়ে ভাগ 3। এখানে দেখেন কত হয়েছে 2q গুণ 3 স্কোয়ার। এখন আমার কাজ শেষ, জাস্ট পাওয়ারের সাথে 1 করে যোগ করব, বেসটা কেটে দেব। তাহলে 4 গুণ 3 সমান সমান 3 এ 4 12। এই যে 12 কোথায় আছে? ঘতে। দেখেন তো এই টেকনিকটা আপনারা ধরতে পারছেন কিনা? যারা আগে জানতেন তো জানতেন, যারা নতুন তাদের কাছে এটা খুব মজার একটা বিষয়। এটা মনে রাখলে যে কোনো ধরনের ভাজক সংখ্যা অথবা গুণনীয়ক সংখ্যা, সাধারণত অনেকেই কিন্তু ব্যাখ্যার সময় এটা জানে না গুণনীয়ক কি। তা বরাবরই প্রশ্ন আসে কেমন, একটার থেকে আর একটা একই জিনিস খালি তার নাম চেঞ্জ করে আসে। হ্যাঁ, যেমন অনেক সময় হয় না, আমাদের সার্টিফিকেটের নাম হলো আব্দুর রহিম, কিন্তু আমাদের এলাকায় নাম পরিচিত সুনামিয়া। ওই সুনামিয়া বললে সবাই চেনে, আব্দুর রহিম চিনে না। এই ব্যাপারগুলো কিন্তু বিসিএস পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় হয়, যে আমরা এক নামে চিনি, ওই জিনিসটাই আসে অন্য নামে তখন পারি না, পরীক্ষার পরে আসলে ইস। তো এই জিনিসগুলো কিন্তু আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা বুঝতেছেন কিনা? জি স্যার, 69 12টি, অনেক ধন্যবাদ। ওকে, তাহলে তাহলে আমরা আরও সামনে যাব কিনা? হ্যাঁ, আপনারা একটু কমেন্ট করে জানান আরও সামনে যাব কিনা। এরপরে আসেন 12 এবং 96 এর মধ্যে। হ্যাঁ, যারা ভর্তির জন্য টাকা পাঠাচ্ছেন অথবা ভর্তি হতে চাচ্ছেন ইনবক্সে যোগাযোগ করেন, সকল তথ্য পাবেন। হ্যাঁ, দেখেন এখানে বলছে এই দুটি সংখ্যা সহ। কোন দুটি সংখ্যা? 96, এই 12 এবং 96। এই ধরনের অঙ্ক আসলে আপনি যে কাজটা করবেন সেটা হলো 96কে সরাসরি 4 দিয়ে ভাগ দেবেন। তাহলে 96কে 4 দিয়ে ভাগ দিলে 4 দুগুণে 8, 4 4 16, 24। এই 24টে সংখ্যা আছে যে সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যায়। কিন্তু দেখেন 12-র আগে মূলত এইটা হলো 1 থেকে 96। তা আমার তো 1 থেকে 80 নয়, আমার আসছে 12 থেকে। তাহলে 12-র আগে 4-র নামতাটা পড়বেন। 12-র আগে 4-র নামতা কি আসে? 4 অক্ষে 4, 4 দুগুণে 8, এই দুটো সংখ্যা আসে। এই দুটো সংখ্যা এই 24-এর মধ্যে নাই। তাহলে কি করব? 24 - 2 সমান 22। অ্যান্সার কত? 22। তাহলে আপনারা আশা রাখি বুঝতে পারছেন। কিন্তু এখানে যদি বলে দিত এই দুটি সংখ্যা বাদে, হ্যাঁ, তখন কিন্তু আমার বিয়োগ হতো 24 বিয়োগ 4, তখন উত্তর হতো 20। কারণ তখন এই 96, এই 4 এবং 8 এর সাথে 12 এবং 96 এই 4টা অঙ্কই বাদ যাইত। তাহলে 4 বিয়োগ দিলে 20 হতো। জাস্ট এই যে ক্লুটুকু, এই টেকনিকটুকু, এই ফরম্যাটটুকু আপনাদের বুঝতে হবে এবং চর্চা করতে হবে। যারা মুখস্থ করতে পারদর্শী তারা কিন্তু পরীক্ষায় ভুল করবেন। ওকে, তাহলে এরপরে আসেন 7টি ক্রমিক ধারাবাহিক সংখ্যার গড় 20। এটা একটা খুব মজার অঙ্ক। 7টি ক্রমিক ধারাবাহিক সংখ্যার গড় 20। এই গড় মানে কি আমি একটু আপনাদেরকে বলি, বাংলায় বলি। হ্যাঁ, গড় মানে মধ্যম সংখ্যা, মধ্যম
সংখ্যা। মধ্যম সংখ্যা মানে কি? মধ্যম সংখ্যা মানে মাঝের সংখ্যা। মাঝের সংখ্যা মানে কি? আমাদের গ্রাম বাংলা যেটা বলে মাঝখান। যেমন দেখেন এখানে 3 জন লোক আছে, হ্যাঁ, কয়জন লোক আছে? 3 জন। এই 3 জন লোকের মধ্যে মাঝখানে কে? মাঝখানে এই ব্যক্তি, এর বামে একজন ডানে একজন। তাহলে এই গড় মানে মাঝের লোক। গড় মানে কত লোক? মাঝের লোক মানে মধ্যম। কিন্তু আমাদের এখানে বলেছে কয়টা? 7টা। যেহেতু 7টা, সেহেতু এর আগে 3 জন আছে, এর পরে 3 জন আছে। আমার চাইছে কি যে হলে বড় সংখ্যাটি কত? বড় কোথায় থাকে? ডান পাশে। তাহলে 21, 22, এই যে 23, এই বড় সংখ্যাটা হলো 23। এই যে যদি ছোট সংখ্যা চাইতো তাহলে আমরা 19, 18, 17, ছোট সংখ্যা হইতো 17। জাস্ট এই টেকনিক দিয়ে করে ফেলবেন আপনি। ওকে, আপনি হলো এই অঙ্কগুলো সহজেই করতে পারবেন। তাহলে আমাদের যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে, আমরা আর একটা সমাধান দিয়ে আপনাদের ক্লাস শেষ করব। তার মধ্যে আপনারা যারা আছেন তারা একটু কমেন্ট বক্সে জানান যে এতগুলো বিষয় কেমন লাগলো। আমরা পরবর্তীতে আরও সময় পাইলে আরও কিছু শেখাবো। তো শেষ ধাপ, সেটা হলো 10টি সংখ্যার প্রথম 5টির সমষ্টি 560 হলে শেষ 5টির এরকম 10-এর অর্ধেক 5, 12-র অর্ধেক 6, 18-র অর্ধেক 9, এরকম অর্ধেক অর্ধেক যদি থাকে, তাহলে আপনি কি কাজ করবেন? এই যে অর্ধেক, তো এই 5-এর বর্গ করবেন। 5-এর বর্গ কত? 25। এখন এই 25টা এই 560-র সাথে হয় যোগ করবেন না বিয়োগ করবেন। তাহলে আমরা যোগ, এই যে শেষ চাইলে যোগ, মনে রাখবেন, শেষ চাইলে যোগ আর প্রথম চাইলে বিয়োগ। তাহলে 560 যোগ 25। কেন যোগ? যেহেতু এখানে শেষ চাওয়া হয়েছে। তাহলে 560 25 কত? 585। 585। তাহলে উত্তর কত? এই যে 585। তাহলে মোটামুটি আমরা যতগুলো ধাপ শিখাইলাম, এই ধাপগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন, এই ধাপগুলো তো বারংবার পরীক্ষা আসে, আপনারা আসলে বড় অঙ্কগুলো সহজেই নির্ভুলভাবে আপনি অ্যান্সার করতে পারবেন। তাহলে আপনাদের অনুভূতিটা জানাবেন। যারা ভর্তি হওয়ার মনস্তাত্ত্বিক সিদ্ধান্ত নিয়েছেন তারা এখন না পারলেও ইনবক্সে যোগাযোগ রাখবেন, আপনাদের মোবাইল নাম্বার দিয়ে রাখলেও যোগাযোগ করবে আর কি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।